আপনি কিভাবে আসলে এই যে ব্যবসায়ী হয়ে উঠলেন? কিছুটা ভাগ্য, কিছুটা কঠোর পরিশ্রম, সবকিছু আমার অনুকূলে ছিল। কতগুলো আউটলেট এখন? 108, আরো প্রায় 20-25টা আউটলেটের নেগোসিয়েশন পর্যায়ে আছি। আমাদের লাস্ট 3 থেকে 4 বছরের গ্রোথটা আমাদের ছিল গত 10 বছরের গ্রোথের চেয়ে ড্রামাটিক্যালি হাই। কি করলে আপনারা দেশে আসবেন? ইমোশনালি আমি অলরেডি বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলাদেশের জন্য কিছু করতে চাই। আমাদেরকে দেখতে হবে আমরা কি পজিটিভ দিকে যাচ্ছি কিনা। আমরা অনেকটাই এক্সাইটেড যে বাংলাদেশের বিনিয়োগের যেই সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আমি মনে করি যে বাংলাদেশ গভর্নমেন্ট যদি সামহাও ইন্টার গভর্নমেন্ট রিলেশনশিপটাকে ডেভেলপ করতে পারে, এটা আমাদের স্টুডেন্টদেরকে হিউজলি হেল্প করবে। প্রিয় দর্শক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রেজেন্টস টিভিএস ডায়াসপোরাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি দর্শক আজকে আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মোহাম্মদ শামীম, বাংলাদেশি অস্ট্রেলিয়া প্রবাসী, এখন অস্ট্রেলিয়ার নাগরিক এবং অস্ট্রেলিয়াতে ব্যবসা করছেন একটা ওয়ার্ল্ডের খুব রিনাউন্ড এবং অনেক বড় একটা যে আপনার ফ্র্যাঞ্চাইজি ফাস্ট ফুডের যে আপনার চেইন। তো সাবওয়ে বেসিক্যালি ইউএসএ কোম্পানি, পৃথিবীর 100টির উপরে দেশে আছে, তাদের 55,000-এর মতো আউটলেট আছে। তো সেই সাবওয়ের 120টি ফ্র্যাঞ্চাইজি মিস্টার শামীম, বাংলাদেশি, যিনি ছাত্র হিসেবে 2007 সালে অস্ট্রেলিয়াতে গিয়েছিলেন পড়তে, সেখানে মাস্টার্স করেছেন এবং তারপরে সেখানে তার এই যে ব্যবসায়ী হয়ে ওঠার গল্প দর্শক, যে তার 120টি আউটলেট আছে, ফ্র্যাঞ্চাইজি আছেন এবং 2000 লোক সেখানে কাজ করে থাকে। তার অ্যানুয়াল টার্নওভার 120 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের মতো, আমরা যতটা জানতে পেরেছি। তো দর্শক, এই যে মিস্টার শামীমের বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে যাওয়া, ছাত্র হিসেবে পড়ালেখা শেষ করা এবং সেখানে ব্যবসায়ী হয়ে ওঠার গল্প, তো সেগুলো আমরা শুনবো এবং অস্ট্রেলিয়াতে আসলে কি ধরনের আমাদের সম্ভাবনা আছে, তো বাংলাদেশিরা আরও কিভাবে এটা এই স্কোপটা নিতে পারে, তো সেগুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সো শামীম ভাই, আপনাকে স্বাগতম টিভিএসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর জয়নিং আস। আমি জানি যে আপনি খুব বাংলাদেশে এসেছেন ফর শর্ট টাইম এবং চলে যাচ্ছেন, তো আমাদের সময় দেওয়ার জন্য উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। তো শামীম ভাই, যদি খুব ব্রিফলি, বাংলাদেশে এসেছিলেন কি বিনিয়োগ সম্মেলনের? বাংলাদেশ সরকারের উদ্যোগে, সেটাতে অস্ট্রেলিয়ার প্রতিনিধি হিসাবে আমি এসেছি এবং আমাদেরকে বিভিন্ন লোকেশনগুলো ঘুরিয়ে দেখানো হয়েছে এবং আমরা অনেকটাই এক্সাইটেড যে বাংলাদেশে বিনিয়োগের যেই সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেখানে নিজেদের কোনো অংশগ্রহণ সম্ভব হয় কিনা। তো কি দেখলেন সেটাকে? আমাদেরকে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে বিভিন্ন ইপিজেডগুলোতে নিয়ে যাওয়া হয়েছিল এবং আমাদের বিভিন্ন ইকোনমিক জোনগুলোতে নিয়ে গিয়েছেন। বাংলাদেশ সরকার কি কি বেনিফিট ফরেন ইনভেস্টরদের জন্য দিচ্ছেন সেই ব্যাপারগুলো আমাদেরকে বিস্তারিত জানানো হয়েছে, সো দ্যাট আমরা একটা ইনফর্মড ডিসিশন নিতে পারি যে বাংলাদেশ আসলে কি আমাদের ইনভেস্টমেন্টের অনুকূলে এই মুহূর্তে আছে কিনা। এবং আমি মনে করি যখন আমি অস্ট্রেলিয়াতে ফিরে যাব এবং যাওয়ার পরে আমাদের বিশ্লেষণের শেষে আমরা হয়তো পজিটিভ একটা ডিসিশনে আসতে পারবো ইনশাল্লাহ। সো ফার আপনি যেটা দেখেছেন ভিজিট করে এবং সম্মেলনে অংশগ্রহণ করে, তো আপনি আশাবাদী? আমি আশাবাদী এবং আমি বেশ অবাকই হয়েছি যে বাংলাদেশে বিশ্বমানের অনেক প্রতিষ্ঠান বছরের পর বছর ধরে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং টেকনোলজিক্যালি এবং বাংলাদেশ সরকারের সাপোর্টের দিক থেকে আমরা যে এতখানি এগিয়ে গেছি, আই ডিড নট নো বিফোর আই কাম। সো আই এম ভেরি ভেরি এক্সাইটেড অ্যান্ড ভেরি হেল্পফুল যে বাংলাদেশে পজিটিভ কিছু হচ্ছে এবং হোপফুলি আমরা এই পজিটিভ যে ওয়েভটা আসছে সেটার একটা অংশ হতে পারবো। রাইট। সো এবং বাংলাদেশের যে অনেক ডুইং বিজনেসে অনেক বটলনেকস আছে, সো যেটা ইন্টারিম সরকার আসলে সেটাই চেষ্টা করছেন যে এইসব বটলনেকস সহজ করে
বিজনেস প্রসেস সিম্পলিফাই করে কিভাবে আসলে ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করা যায়, এবং সেটা একই সাথে আসলে আমাদের লোকাল ইনভেস্টমেন্টও এগুলোর জন্য সাফার করে। তো সেটা একটা গুড ইনিশিয়েটিভ। আমরা আশা করি যে আসলে সরকার এখানে সফল হবে। তো শামীম ভাই, আমরা যদি একটু আপনার এই যে 2007 সালে অস্ট্রেলিয়াতে গেলেন, তো ওখানে গিয়ে তো বাংলাদেশিরা ইউজুয়ালি ধরেন যে স্টুডেন্ট লাইফে জব করে বা পড়ালেখা শেষ করেও মূলত চাকরি করার চেষ্টা করে। তো আপনি কিভাবে আসলে এই যে ব্যবসায়ী হয়ে উঠলেন, এটার গল্পটা কি? আমি মনে হয় যে এই ব্যাপারটা বোঝার আগে একটুখানি যদি পিছনে যাই তাহলে সহজ হবে। আমি বাংলাদেশের নারায়ণগঞ্জের অধিবাসী, এবং একটা কথা প্রচলিত আছে যে নারায়ণগঞ্জের লোকজন চাকরি চেয়ে ব্যবসাকে পছন্দ করে বেশি। এবং তার অন টপ অফ দ্যাট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী অনুষদের ছাত্র, এবং আমাদেরকে সেখানে শেখানোই হয়েছে যে কিভাবে উদ্যোক্তা হওয়া যায় এমপ্লয়ি হওয়ার চেয়ে। যা আমার মনে হয় এই আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং আমার জন্মগত অবস্থান একটা ভালো রকমের ভূমিকা এখানে পালন করেছে। ওকে, তো তো তারপরে কিভাবে শুরু করলেন অস্ট্রেলিয়াতে পড়ালেখা? আমি যখন অস্ট্রেলিয়াতে যাই, প্রায় বেশিরভাগ ছাত্রদের মতো যেটা হয় যে আমাদের একটা লিমিটেড একটা সময়ের জন্য কাজ করার একটা অনুমতি থাকে। আমাদের ছাত্রদের যে স্টুডেন্ট ভিসা আছে সেটার কিছু কন্ডিশন থাকে যে আমি পড়াশোনার পাশে একটা নির্দিষ্ট পরিমাণের সময় কাজ করতে পারবো। তো যখন আমি কাজ শুরু করি, সৌভাগ্যবশত আমার সাবওয়েতেই কাজ করার সুযোগ সৃষ্টি হয়, এবং আমি প্রায় 4 বছর বিভিন্ন পজিশনের সাবওয়ের জন্য কাজ করি। প্রথম আমি তাদের নর্মাল স্টাফ হিসেবে কাজ শুরু করি, সেখান থেকে আমাকে ম্যানেজমেন্ট পজিশনে প্রমোট করা হয়, এবং ওভার দ্য টাইম আমার কাছে মনে হচ্ছে আমি এই বিজনেসটা বুঝি। ফলে আমার যখন পড়াশোনা শেষ হয়ে যাবে, and if I can save a lot of money, আমি যদি যথেষ্ট পরিমাণে টাকা জমাতে পারি, আমার মনে হয় আমি এই ব্যাপারটাকে চেষ্টা করে দেখতে পারি। এবং সৌভাগ্যবশত যে দোকানগুলোতে আমি কাজ করতাম তার মধ্যেকারই একটা দোকান রেস্টুরেন্ট বিক্রির জন্য আসে। তখন আমি যে ওনার থাকে ওনার সাথে কথা বলে, যেহেতু আমি ওনার সাথে এর আগে অনেকদিন কাজ করেছি, আমার জন্য ব্যাপারটা সহজ ছিল যে ওই স্টোরটা তার কাছ থেকে কিনে নেওয়া। ওইটাই ছিল আমাদের জার্নি শুরু বলতে পারেন। তারপর আমি আমার ওয়াইফ আমরা একসাথে কাজ করি, এবং লাইক এভরিওয়ান এলস উই ওয়ার্ক রিয়েলি হার্ড। এবং আমার মনে হচ্ছে কিছুটা ভাগ্য, কিছুটা কঠোর পরিশ্রম, এবং যে সময়টাতে আমরা কাজটা শুরু করেছি সব কিছু আমার অনুকূলে ছিল, যার ফলে এটা আমাকে আজকের পজিশনে আসতে সাহায্য করেছে। আমাদের দেশের অনেক ছাত্র বা অনেক ইমিগ্রেন্ট যারা নাকি অস্ট্রেলিয়াতে যায়, দেয়ার লট অফ পিপল হু আর ভেরি হার্ড ওয়ার্কিং, তারা অনেক পরিশ্রম করে। বাট মনে হয় আমার জন্য ওই সময়টাতে সঠিক পরিশ্রমটা এবং কিছু সিদ্ধান্ত সব কিছু আমার জন্য কাজ করেছে, যার ফলে আমি মনে করি এটা আমাকে আজকের এই পর্যায়ে আসতে। কতগুলো আউটলেট এখন? এই একটা জিনিস আমি একটু কারেকশন করতে চাচ্ছি, আমার আউটলেটের সংখ্যা 108। এখন আমরা আরো প্রায় 20-25টা আউটলেটের নেগোসিয়েশন পর্যায়ে আছি। মনে করতেছি যে আজকে থেকে 2 থেকে 3 মাসের মধ্যে সেগুলো হয়তো আমাদের গ্রুপে জয়েন করবে। বাট এই মুহূর্তে আমাদের 108, এবং আমাদের গ্রোথটা ছিল অনেক দ্রুত। স্পেশালি আমাদের লাস্ট 3 থেকে 4 বছরের গ্রোথটা আমাদের ছিল গত 10 বছরের গ্রোথের চেয়ে ড্রামাটিক্যালি হাই। হ্যাঁ, এবং সেটা কারণ কি? সেটা কারণ হচ্ছে আফটার কোভিড আমাদের করোনাকালীন সময়ে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ অ্যাজ এ বিজনেস আমাদেরকে ফেস করতে হয়, এবং অনেক ব্যবসায়ী মালিক, সেটা শুধু সাবওয়ে না, ওভারঅল এনভায়রনমেন্ট সিনারিতে যারা যথেষ্ট পরিমাণের এমপ্লয়ি যোগান দিতে পারতেছিল না যাতে করে তারা দোকানগুলোকে খোলা রাখতে পারে, বা দে ওয়ার ফেসিং ট্রাবল উইথ ফাইন্যান্স, অল সর্ট অফ থিংস। বাট আই ওয়াজ ফর্চুনেটলি যে আমার ব্যাংক, আমার টিম, ইট ওয়াজ পারফেক্ট। সো আমার ব্যাংক আমাকে নতুন স্টোর গ্রো করার জন্য যথেষ্ট সহায়তা করে। আমার টিম, আই হ্যাভ এ রিয়েলি গুড টিম, এবং আমার যে টিম মেম্বার, আমার যে ম্যানেজাররা, দে হ্যাড ভেরি গুড মোটিভেশন, এবং যত কঠোর সময় আসছে দে অলওয়েজ হেল্প মি।
সো আমার মনে হয় যে এগেইন ইট ওয়াজ এ ভেরি গুড কম্বিনেশন, যে যখন অনেকের জন্য বিজনেস রান করাটা কঠিন হয়ে যাচ্ছিল, যেহেতু আমার একটা ভালো টিম ছিল এবং যেহেতু আমার ব্যাংক আমাকে সাপোর্ট করেছে, আমার জন্য এই গ্রোথটা অন্যদের চেয়ে কম্পারেবলি সহজ ছিল। আপনার কোম্পানিতে এখন টোটাল কতজন কর্মী আছেন? আমার কোম্পানির কর্মী অবশ্যই এটা সবসময় চেঞ্জ হতে থাকে ইন এ পজিটিভ ওয়ে, বাট অ্যাপ্রক্সিমেটলি উইল হ্যাভ 2000 প্লাস, 2000 এর কিছু বেশি। ওকে, সেখানে কি আপনার বাংলাদেশিরা কেমন হবেন, কাজ করেন? আমাদের বাংলাদেশি আনফরচুনেটলি এই মুহূর্তে হয়তো 3-4% বেশি হওয়ার কথা না। বেশি কারা? বেশি অস্ট্রেলিয়ান লোকাল ওয়ার্কার্স। এর কারণ হচ্ছে যে অস্ট্রেলিয়াটা জিওগ্রাফিক্যালি এটা অনেকটা কনজাস্টেড না, জিওগ্রাফিক্যালি বিগ কান্ট্রি, ফলে কিছু কিছু এলাকা আছে যেখানে অস্ট্রেলিয়ান অধ্যুষিত লোকজন বেশি থাকে, কিছু কিছু এলাকা আছে মেইনলি সিবিডি এরিয়াগুলোতে, সেখানে বিভিন্ন ওভারসিজ স্টুডেন্টরা থাকে মূলত, যেহেতু ইউনিভার্সিটিগুলো ওইখানে ওদেরকে ইউনিভার্সিটিতে যেতে হয়। ফলে আমরা যদি ওভারঅল চিন্তা করি, ওভারঅলে দেখা যাবে কি যে আমার যতগুলো রেস্টুরেন্ট আছে, আমার রেস্টুরেন্টের হয়তো 70-80%ই হচ্ছিল রিজনাল লোকেশনস। রিজনাল লোকেশন গুলোতে যেমন আমাদের গ্রাম টাইপের, ঢাকার বাইরে, হ্যাঁ। তো ফলে হয় কি যে ওই এলাকাগুলোতে আমাদের স্টুডেন্ট আসলে অ্যাভেলেবলই না, কারণ তাদেরকে পড়াশোনার জন্য সিবিডির কাছে থাকতে হয়, হ্যাঁ। যার ফলে হচ্ছে ওই লোকেশনগুলোতে অলমোস্ট 100% হচ্ছে লোকাল অস্ট্রেলিয়ান লোকজন কাজ করে। বাট যেখানে বাংলাদেশি ছাত্ররা অ্যাভেলেবিলিটি আছে, সেখানে আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো যত বেশি বাংলাদেশি ছাত্রদেরকে, ওভারসিজ স্টুডেন্টকে অ্যাকোমোডেট করা যায়। ডু নট ফরগেট, যে ভুলে গেলে হবে না যে আমি নিজে একজন বাংলাদেশি ছাত্র ছিলাম এবং আমি জানি যে একজন বাংলাদেশি ছাত্রের স্ট্রাগলটা কি, তাদেরকে কতটুকু কষ্ট করে পড়াশোনা, তারপরে কিছু ইনকাম করে। এবং অনেকের আছে যে বাংলাদেশ থেকে যখন তারা ওভারসিজ যাচ্ছেন, ফ্যামিলি কোনোভাবে তাদের দরকারি যতটুকু টাকা তার প্রথম 1টা বা 2টা সেমিস্টারের জন্য সেটাকে যোগান দিয়ে তাদেরকে পাঠাচ্ছে। অনেক পরিবার তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করে যে ছেলেটা বা মেয়েটা ভালো থাকুক, তারা তাদেরকে দেশের বাইরে পাঠাচ্ছে। ফলে আমাদের স্টুডেন্টরা কমিটেড, দে রিয়েলি ওয়ান্ট টু ওয়ার্ক হার্ড, তারা অনেক পরিশ্রম করে, কিন্তু তাদের কিছু লিমিটেশন আছে, ভিসাগত একটা লিমিটেশন আছে যে তারা 24 ঘন্টার বেশি কাজ করতে পারে না, উইকলি 24 ঘন্টার বেশি কাজ তারা করতে পারবে না। এটা হচ্ছিল যদি তার কেউ 24 ঘন্টার বেশি কাজ করে, তারা এটা তাদের ভিসা কন্ডিশনটাকে তারা ব্রেক করলো, হ্যাঁ। ফলে তারা চাইলেও মোর দেন ওই 24 আওয়ার্স কাজ করবে না, হ্যাঁ। তারপরে দেখা যাচ্ছে যে যেটা আপনাকে বললাম যে অন্য দেশের স্টুডেন্টের জন্য, সব স্টুডেন্টদের জন্য, স্টুডেন্ট ভিসার এটা একটা কন্ডিশন, হ্যাঁ। যার ফলে তারা চাইলেও করতে পারতেছে না। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার 20 জন স্টুডেন্ট আছে, 20 জনকে আমি মাত্র 20 ঘন্টা করে দিতে পারতেছি, বাট যদি তারা ওই ভিসা কন্ডিশনটা যদি তাদের না থাকতো, তাহলে 38 ঘন্টা করে কাজ করতে পারতো, হ্যাঁ। ফলে এইটা একটা লিমিটেশন যে আমাদের চাইলেও আমরা অনেক স্টুডেন্ট নিতে পারতেছি না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ইদানিং ভিসা কন্ডিশনের রেস্ট্রিকশনের কারণে আমাদের দেশের মানে পলিটিক্যাল বা ইন্টারন্যাশনাল লিয়াজোর কিছু হয়তো আমাদের উইকনেস আছে, যে জন্য আমাদের দেশের ভিসা কন্ডিশনটা ওই আমেরিকা বা ইউকের ভিসা কন্ডিশনের মতো না। অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ভিসাগুলোকে 3টা ক্যাটাগরিতে ভাগ করে, প্রথম ক্যাটাগরি, দ্বিতীয় ক্যাটাগরি এবং তৃতীয় ক্যাটাগরি। আমরা এখন তৃতীয় ক্যাটাগরিতে আছি। যাতে কি অসুবিধাটা হচ্ছে যে যখন নাকি একটা বাংলাদেশি স্টুডেন্ট পড়াশোনা করার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করে, তার ভিসাটা হওয়ার সম্ভাবনা 3rd টিয়ারে। বাট যদি ইন্ডিয়ার কোনো স্টুডেন্ট সেই একই ভিসার জন্য অ্যাপ্লাই করে, তার সম্ভাবনাটা বাংলাদেশের চেয়ে বেশি। কারণ হচ্ছে দুটা, তাদের টিয়ারগত কিছু ইমপ্রুভমেন্ট আছে, এবং যতটুকু আমি জানি, আই কুড বি লিটল বিট রং, বাট যতটুকু আমি জানি ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাকচুয়ালি সাপোর্টস দেয়ার স্টুডেন্ট। তাদের যে ছাত্রদেরকে আছে, তাদের ছাত্রদেরকে ফাইন্যান্সিয়াল কিছু ব্যাকগ্রাউন্ড আর গ্যারান্টি দেয়। যখন নাকি একটা স্টুডেন্ট পড়াশোনা করতে দেশের বাইরে যাবে, আমাদেরকে বলতে হয় যে আমাদের ইকোনমিক অ্যাবিলিটি আছে কিনা, আমরা কি পড়াশোনার খরচটা চালাতে পারবো কিনা। ইন্ডিয়ান গভর্নমেন্টের ক্ষেত্রে যেটা হয়, ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের একটা কিছু হয়তো স্টুডেন্ট লোন বা যে কোনোভাবেই তারা তাদের
যে স্টুডেন্টদেরকে আছে তারা একটা সাপোর্ট দেয় এবং তারা একটা লেটার হয়তো ইস্যু করে, যেটা করে ইন্ডিয়ান গভর্নমেন্টের এক প্রকারের ব্যাকিং থাকে তাদের স্টুডেন্ট। যখন যখন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট দেখবে যে একটা দেশের লোকাল গভর্নমেন্ট তার স্টুডেন্টদেরকে পড়াশোনার জন্য ব্যাকআপ দিচ্ছে, যে যদি এ পড়াশোনা করতে না পারে, এ যদি খরচটা দিতে না পারে, উইল হেল্প, সেই ক্ষেত্রে ইটস এ বিগ অ্যাডভান্টেজ। সো আমাদের উচিত, বা আমি মনে করি যে আমাদের গভর্নমেন্টের উচিত, অনেক কিছু চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটা হয়তো আসবে ইনশাআল্লাহ এক সময়, যে আমাদের গভর্নমেন্টের উচিত আমাদের ছাত্রদেরকে কিছুটা সাপোর্ট, এই ধরনের সাপোর্ট দেওয়া, যাতে করে এটা ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক পজিটিভলি কাজ করবে। এটা কি রিসেন্টলি এরকম আপনার ডিফিকাল্ট হয়েছে অস্ট্রেলিয়ান ভিসা, নাকি শুরু থেকেই ছিল, কি মনে হয়? প্রিভিয়াস সে 2-3 বছর থেকে এই ভিসার ব্যাপার একটু কঠিন হচ্ছে। অস্ট্রেলিয়া ওভারঅল ইন জেনারেল অস্ট্রেলিয়ার ভিসা কন্ডিশন আর একটু অন্যান্য দেশের চেয়ে একটু ডিফিকাল্ট, বাট প্রবলেমটা হচ্ছে যে তারা মনে করতেছে যে ওভারসিজ স্টুডেন্ট আসতেছে, তারা পড়াশোনা করতেছে, বাট পড়াশোনা করার পরে তারা ফেরত যেতে যাচ্ছে না, বিকজ তাদের গোল হচ্ছে যে এটাকে একটা বিজনেস অস্ট্রেলিয়ার জন্য, হ্যাভ দ্য রেগুলেশনাল ইনস্টিটিউশনস, বাট তাদের মনে হচ্ছে যে স্টুডেন্টগুলো ফেরত যাচ্ছে না। বাট যখন নাকি গভর্নমেন্ট এই ব্যাকআপটা থাকবে, তখন তাদের কাছে মনে হবে যে এই আমার স্টুডেন্টরা দেশে, তোমাদের দেশে পড়াশোনা করতে যাবে এবং পড়াশোনা শেষ করে সে যখন এখানে ফেরত আসবে। কিন্তু অস্ট্রেলিয়ান গভর্নমেন্টই তো এই যে আপনার পিআর দিচ্ছে, এটা তো আর বাংলাদেশিরা জোর করে নিচ্ছে না, এই যে ওখানে থাকার পার্মানেন্ট রেসিডেন্সি, এটা তো অস্ট্রেলিয়ান সরকারই দিচ্ছে, সরকার দিচ্ছে। বাট এটা এই ক্ষেত্রে কিছু লিমিটেশন আছে, যে বিভিন্ন দেশের জন্য, সব দেশের জন্য সেম রুলটা সেম, বাট অনেকটা ব্যাপার আছে না যে সবগুলা রুল সেম, বাট যখন আমি একটা বাংলাদেশি স্টুডেন্ট দেখব, যখন আমি একটা ব্রিটিশ স্টুডেন্ট দেখব, যদিও তাদের, আমরা বলতেছি যে তাদের ট্রিটমেন্টটা সেম হবে, বাট ইন রিয়ালিটি ওই ট্রিটমেন্টটা সেম হয় না। আমি মনে করি যে বাংলাদেশ গভর্নমেন্ট যদি সামহাও ইন্টার গভর্নমেন্ট রিলেশনশিপটাকে ডেভেলপ করতে পারে, এটা আমাদের স্টুডেন্টদেরকে হিউজলি হেল্প করবে। এবং আমাদের দেশে আরেকটা প্রবলেম যেটা আমি ফেস করি আর কি, বা আমি যতটুকু দেখি, যে আমাদের স্টুডেন্টরা মনে করে যে যত দ্রুত সম্ভব যে কোনোভাবে অস্ট্রেলিয়াতে পড়তে যেতে পারলেই উই হ্যাভ অ্যাচিভ সামথিং, হ্যাঁ। বাট আমার মনে হয় আমাদের স্টুডেন্টদের উচিত ভালো ভালো স্টুডেন্ট কনসালটেন্টের সাথে কথা বলে তারপরে তাদের টোটাল প্রসেসটা, সাবজেক্ট সিলেকশনটা, এগুলো করা উচিত। আপনি যেমন বললেন যে পিআর দিচ্ছে, বাট পিআর দিচ্ছে কিছু লিমিটেড সাবজেক্টের জন্য। অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের নার্স প্রয়োজন, আপনি যদি নার্সিং পড়তে যান তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা বেশি। পিআর দিচ্ছে ডক্টর ইঞ্জিনিয়ারদেরকে, তাহলে আপনি যদি ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হন তাহলে আপনার পসিবিলিটিটা বেশি। আপনি যদি ডক্টর পড়তে যান, মেডিসিন পড়তে যান, তাহলে আপনার পিআর হওয়ার সম্ভাবনাটা বেশি। ফলে আমাদের উচিত, গভর্নমেন্ট যেমন আমাদের প্রধান উপদেষ্টা বলতেছিলেন যে আমাদের যেই ওয়ার্কফোর্স আছে তাদেরকে আমরা স্কিল করার চেষ্টা করব, তাদেরকে আমরা ট্রেনিং দিব। আমার মনে হয় যে এই সেক্টরটাতেও গভর্নমেন্টের কাজ করা উচিত, যে আমাদের স্টুডেন্টরা যখন দেশের বাইরে পড়তে যাবে তাদের যেন সঠিক একটা কনসালটেশন থাকে, যে যখন তারা সাবজেক্ট চুজ করবে, কারণ যদি তারা আজকে একটা প্রপার সাবজেক্ট চুজ করতে পারে, 2 বছর পড়াশোনা করার পরও তারা সেখানে থেকে যাওয়ার বা সেখানে স্থায়ীভাবে বসবাস করে, বা থেকে যাক, দেশে আসুক, আমেরিকা যাক, সব জায়গাতে এরকমই পড়াশোনা দরকার, যেটা ধরেন যে ইন্ডিয়ানরা করে কিন্তু অনেক ক্ষেত্রে। সো আমরা এখানে পিছিয়ে আছি। সো শামীম ভাই, আমরা মনে হয় আলোচনার শেষের দিকে, আপনার অনেক কিছু নিয়ে, এগুলো নিয়ে বলা যায়, খুব সংক্ষেপে যদি বলেন যে এই যে আপনার রেস্টুরেন্ট চেইনে 2000 এমপ্লয়ের মধ্যে 3-4% বাংলাদেশি, তো বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট, সে আপনি এমপ্লয়মেন্ট সার্টিফিকেট ইস্যু করলেন যে ইউনিট 100 স্টাফ, এই তাদের কোয়ালিটি স্কিল ক্রাইটেরিয়া, তো সেগুলো বিট করলে আপনি তাদের এমপ্লয়মেন্ট লেটার দিলেন, তারা এখান থেকে ভিসা অ্যাপ্লাই করে অস্ট্রেলিয়াতে গেল। তো ইজ ইট পসিবল এরকম কি? এটা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এই ব্যাপারটা একটু ডিফিকাল্ট। অস্ট্রেলিয়া শুধু স্কিল এমপ্লয়মেন্টকে এনকারেজ করে। আপনি যদি ডাক্তার হন, দেন তারা আপনাকে ভিসা দিয়ে নিয়ে যাবে, কারণ তারা ডাক্তারের শর্টেজ আছে। আপনি যদি নার্স হন, তারা আপনাকে ভিসা দিয়ে নিয়ে যাবে, কারণ তাদের নার্সিং এর শর্টেজ আছে। আপনি যদি অ্যাকাউন্টেন্ট হন, আপনাকে শেফ কাজ, সেটাও তো একটা স্পেশালাইজড কাজ। শেফের কাজটা স্পেশালাইজ, তাদের সেই একটা সময় পর্যন্ত শেফটা তাদের ডিমান্ড লিস্ট যেটাকে বলে সেটাতে অলমোস্ট উপরের দিকে ছিল,
তারা এখন মনে করতেছে যে তাদের শেফের যে ডিমান্ডটা সেটা কমে আসছে, বিকজ দে হ্যাভ এনাফ শেফ এট দ্য মোমেন্ট। ফলে কিছু কিছু আপনি যেটা বলতেছিলেন যে যদি কেউ বাংলাদেশ থেকে নার্সিং পড়ার জন্য অস্ট্রেলিয়াতে যায়, যদি ওখানে সে থাকার কথা চিন্তা নাও করে, সে যখন বাংলাদেশে আসবে বাংলাদেশকে তখন অনেক ভালোভাবে হেল্প করতে পারবে। ফলে আমাদের সাবজেক্টটা এমন চুজ করা উচিত যে আমি যদি অস্ট্রেলিয়াতে থাকতে চাই, ইট উইল হেল্প মি। আমি যদি বাংলাদেশে এসে দেশের সেবা করার কথা চিন্তা করি, আমি এমন একটা সাবজেক্ট, এমন স্কিল ডেভেলপ করব যেটা আমার দেশের জন্য দরকার। আই থিঙ্ক ইট অল কামস ডাউন টু এগেন যে আমাদেরকে স্টুডেন্টদেরকে প্রপার গাইডেন্স যেটা দেওয়ার কথা সেটা দেওয়া উচিত, বিকজ আমাদের দেশে অনেক অর্গানাইজেশন, আমাদের জাতীয় একটা ভুল আছে বুঝছেন, মানে আপনি ইউ আর রাইট যে আমরা পড়ালেখায় আসলে কেন যেন আমাদের ফোকাস নাই ফর ইয়ার্স, বাট রিসেন্টলি মানে এমন সাবজেক্ট পড়লে আপনি ধরেন যে এই যে নার্সিং যেটা বলছেন, মানে চাকরি তাকে খুঁজবে কিন্তু যে কোথায় আছে ভালো নার্স। আমাদের দেশেও কিন্তু ভালো নার্সের গ্যাপ ল্যাক আছে, বা ভালো ট্রেন্ড ইঞ্জিনিয়ারের ল্যাক আছে, ভালো ইলেকট্রিশিয়ানসের ল্যাকিং আছে। ফলে আমাদের গভর্নমেন্টের উচিত যে আমরা যদি ওয়ার্ক ফোর্স ক্রিয়েট করতে চাই, আমাদেরকে দেখতে হবে যে আমাদের কোন কোন সাইডে ল্যাকিংসটা আছে এবং সেই অনুযায়ী আমাদের এই ডাইরেকশনটা ক্রিয়েট করতে হবে। দেশের চেঞ্জ আছে এবং আমি খুবই আশাবাদী যে এই সময়টা আসলে দূরে নাই যখন এই ব্যাপারগুলো হবে। আজকে আমরা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতেছি, আজকে থেকে 5 বছর 10 বছর আগে এটা নিয়ে কেউ কথাও হয়তো বলে না ওইভাবে। ফলে আমার মনে হয় চেঞ্জ আসতেছে এবং আমরা আশাবাদী। আমরা এমন নেশন ওয়াইজ আমরা এমন একটা জাতি যে আমাদের ক্রিকেট টিম যখন ভালো করে আমরা বাহাবাদী ক্রিকেট এবং হোল হার্টেডলি তাদের পিছনে যাই। ফলে আমাদের মনে হচ্ছে যেটা আমাদের চিফ অ্যাডভাইজার এবং তার টিম যখন বলতেছিলেন যে আমরা ভালো কিছু করার চেষ্টা করতেছি, যখনই বাংলাদেশের লোকজন দেখবে যে সরকার, সেটা যেই সরকারই হোক, নির্বাচিত সরকার, আমাদের তত্ত্বাবধায়ক সরকার, যেই হোক, যখন বাংলাদেশের লোকজন দেখবে যে দেশ একটা পজিটিভ দিকে যাচ্ছে, ইউ উইল ফাইন্ড যে বাংলাদেশের লোকজন তাদের সাধ্যের বাইরে যে গভর্নমেন্টকে হেল্প করে। এক্স্যাক্টলি, যে দেশ ভালো চললে, সবাই ভালো থাকলে সবাই খুশি। যে আলোচনা শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করব। আপনি যেটা বলছিলেন যে যে ইনভেস্টমেন্ট সামিটে আসলেন অ্যান্ড ইউ হ্যাভ সিন সামথিং ভেরি পজিটিভস, ইউ আর অপটিমিস্টিক্স। তো আপনার মতো ধরেন যে নন রেসিডেন্ট বাংলাদেশিস পৃথিবীর বিভিন্ন দেশে আছে, ইউরোপের বিভিন্ন দেশে, আমেরিকা, কানাডা, ইংল্যান্ডে তো আছেই অনেক ব্যবসায়ী বাংলাদেশি অরিজিন আমরা দেখি। সো বাংলাদেশ ধরেন যে এই যে আপনাদের মতো এনআরবিস যারা ওই বিদেশে ব্যবসা করে সফল, তারা আসলে বাংলাদেশে আপনাদের তো ধরেন যে একটা হিউজ একটা নলেজ তৈরি হয়েছে আপনাদের থেকে। আমাদের দেশ টেকনোলজি নো হাউটাও আপনার পাস অন হতে পারে, আপনাদের নলেজ পাস অন হতে পারে, আপনার ধরেন যে এনিথিং, বিকজ আপনারা ডেভেলপড ওয়ার্ল্ডে বিজনেস করে সফল হওয়া। তো বাংলাদেশ সরকারের থেকে আপনারা কি আশা করেন যে এরকম যদি করতো তাহলে আজকে ধরেন যে আপনারা যারা এনআরবি সফল ব্যবসায়ী আছেন তারা বাংলাদেশেও বিনিয়োগ করতেন? বাংলাদেশে কিন্তু একটা বড় কনজিউমার বেজ আছে, আপনার 180 মিলিয়ন। আপনি জানেন যে এর মধ্যে কিন্তু 40 মিলিয়নের মতো আছে হচ্ছে মিডিল অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট ক্লাস, যেটা ইউরোপের পর্তুগাল থেকে 3.5 গুণ জনগণ বেশি। সো অনেক মালয়েশিয়ার এন্টার জনগণ পপুলেশনের সমান। যারা হচ্ছে আমাদের এখানে ইনকাম আছে, দে ক্যান স্পেন্ড, তারা দেশে এবং বিদেশে প্রচুর টাকা খরচ করে। সো এই কনজিউমাররাও আমরা কিন্তু থাইল্যান্ডে গিয়ে লোকজনের খরচ করতে হয়, বাংলাদেশে ওই ফ্যাসিলিটিস নাই। সো হাউ ইউ পিপল ক্যান এই যে কন্ট্রিবিউট, বাংলাদেশে বিনিয়োগ করলেন, এমপ্লয়মেন্ট হলো এবং দেশটার প্রপার ম্যানেজমেন্টের মাধ্যমে ইমেজটাও বৃদ্ধি পেল, কি করলে আপনারা দেশে আসবেন? আমরা এই আলোচনাটা রেখে শেষ করতে চাই। আমার মনে হয় এটা দুই সাইড থেকেই হতে হবে। আমরা যারা দেশের বাইরে আছি, দেশের বাইরে কিছু করার চেষ্টা করতেছি, আমাদের মধ্যে একটা কমন মিসকনসেপশন আছে। আমি যখন এখানে আসি আমাকে অনেকেই বলছে যে যাচ্ছ বাট কি হবে, দেশে, আমাদের দেশে কিছু করা সম্ভব না, বাংলাদেশে কিছু করা সম্ভব না। বাংলাদেশে যে কিছু করা সম্ভব, বাংলাদেশকে বিশ্বের দরবারে যেমন আমরা একটা ভালো অপরচুনিটি হিসেবে প্রেজেন্ট করার চেষ্টা করতেছি, ওটা আমাদেরকে, আমাদের যেই এনআরবি আপনারা যেটাকে বলতেছেন, আমাদের যেই পপুলেশন আছে যারা দেশের বাইরে কাজ করতেছে, তাদের কাছেও এটাকে প্রেজেন্ট করতে হবে। আমাদেরকে দুইটা স্ট্রিম অফ যে ইনভেস্টর আছে যারা আমার নিজের মানুষ, তাদের কাছে বাংলাদেশকে প্রেজেন্ট করা সহজ।
আমি বাংলাদেশকে ইমোশনালি আমি অলরেডি বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলাদেশের জন্য কিছু করতে চাই। আপনাকে শুধু বোঝাতে হবে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, পরিবেশটা তৈরি হয়েছে, আপনারা আসেন এবং দেখেন। যদি আমাকে কনভিন্স করা হয়েছে, when I came here, আমি যখন এখানে আসছি আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে কিছু করা যাবে, ফলে আমি এখানে আসছি। আসার পরে দেখলাম যে হ্যাঁ, আসলেই বাংলাদেশ গভর্নমেন্টের কিছু ভালো প্ল্যান আছে। এই যে আমাকে কনভিন্স করে এখানে নিয়ে আসা হলো এবং এখানে আসার পর আমাকে দেখানো হলো যে বাংলাদেশে আসলে নতুন কিছু সৃষ্টি হয়েছে, নতুন কিছু অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। এই ব্যাপারটা কি বাংলাদেশে যারা নাকি দেশের বাইরে থাকেন তাদেরকে বেশি বেশি করে বোঝাতে হবে। আমরা অলরেডি আমরা চায়না, ইউএস তাদের মতো, মানে আমাদের তো রুট বাংলাদেশ, আমরা অলরেডি কনভিন্স, জন্মভূমি, মাতৃভূমি। হ্যাঁ, আমরা অলরেডি এই ব্যাপারে প্রস্তুত হয়ে আছি যে আমাদের দেশ, আমাদের মাতৃভূমি, আমাদের ফ্যামিলির 90% এখানে থাকে। আমরা দেশে কিছু করার জন্য অলরেডি প্রস্তুত হয়ে আছি। আমাদেরকে শুধু বোঝাতে হবে যে আপনারা যে কাজগুলো করার চেষ্টা করতেছেন আমাদের সেই কাজ করার মতো পরিবেশ আছে, বা আমাদের একটু সময় দেন, আমাদেরকে 2 বছর 5 বছর সময় দেন, আপনারা আসা শুরু করেন। 5 বছরের মধ্যে আমরা ওই ইউনিক স্টেজটাতে চলে যাবো। বাংলাদেশ ইজ এ বিগ শিপ, অনেক বড় একটা জাহাজকে কিন্তু আপনি চাইলেই ঘুরায় ফেলতে পারেন না। ইট টেকস টাইম। যত বড় জাহাজ তত বড় টার্নিং সাইকেল হবে। আমরা সেটা বুঝি, আমরা জানি যে কালকেই বাংলাদেশ ঠিক হয়ে যাবে না, বাট আমাদেরকে দেখতে হবে আমরা কি পজিটিভ দিকে যাচ্ছি কিনা। আমি যখন এবার আসছি, আমাদেরকে যখন বিভিন্ন ইপিজেডগুলোতে নিয়ে যাওয়া হলো, আমাদেরকে যখন বিভিন্ন স্ট্যাটিস্টিক্সগুলো শো করা হলো, তখন আমাদের কাছে মনে হয়েছে যে ইয়েস, উই আর ইন দ্য রাইট ডাইরেকশন, দ্যাটস অল উই নিড। আমরা যারা বিজনেস করে তারা জানে চ্যালেঞ্জেস, বিজনেসের মানেই তো আপনাকে চ্যালেঞ্জ ফেস করতে হবে। আমাদের বিজনেসের চ্যালেঞ্জেস আছে, বাংলাদেশের হয়তো একটু বেশি আছে, বাট আমরা যদি জানি যে আমরা রাইট ডাইরেকশনে যাচ্ছি, দেন ইউ উইল ফাইন্ড আস বিহাইন্ড। আপনারা দেখবেন আমরা পিছনে এসে দাঁড়াইতেছি। রাইট। সো থ্যাংক ইউ শামীম ভাই ফর ইউর টাইম। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি হিয়ার। থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করলাম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রেজেন্স টিভিএস ডায়াসপোরাতে বাংলাদেশি মোহাম্মদ শামীম, অস্ট্রেলিয়াতে সফল ব্যবসায়ী, এবং চিন্তা করছেন যে বাংলাদেশেও কিভাবে কন্ট্রিবিউট করতে পারেন। যে রিসেন্টলি যেটা ইনভেস্টমেন্ট সামিট হলো সেখানে এসেছেন এবং বাংলাদেশেও কিছু সম্ভাবনা তিনি এক্সপ্লোর করেছেন, কিছু ইপিজেড ভিজিট করেছেন, এবং এনআরবিরা আসলে আসতে পারে, আসারও সম্ভাবনা আছে এবং তারা অনেকেই কনভিন্সড। এগুলো নিয়ে দর্শক আলোচনা করলাম, এবং অস্ট্রেলিয়াতে বাংলাদেশিদের আসলে স্টুডেন্টদের অবস্থা এবং বাংলাদেশের আরও কিভাবে কি করতে পারে, সরকার কিভাবে এনগেজ হতে পারে আলোচনা করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।